আইএলটিএস রাইটিং এ দুইটা পার্ট থাকে। টাস্ক 1 আর টাস্ক 2, দুইটার জন্য টোটাল 1 ঘন্টা থাকে। আম, এমন না রাইটিং টাস্কে 1 ঘন্টা, রাইটিং 2 তে 1 ঘন্টা, দুটা মিলা 1 ঘন্টা। আরেকটা জিনিস, প্রতিটা দুইটা দুইটা পার্টের আগে উপরে লেখা থাকে ওয়ার্ড কাউন্ট কত। সো টাস্ক 1 এর জন্য ওয়ার্ড কাউন্ট থাকে 150, টাস্ক 2 এর জন্য ওয়ার্ড কাউন্ট থাকে 250। ইউ কান্ট রাইট লেস দেন দি ওয়ার্ড কাউন্ট, অর্থাৎ 149টা ওয়ার্ড লিখলে ইউ উইল হ্যাভ আ পেনাল্টি ফর রাইটিং নট এনাফ ওয়ার্ডস। এটা খুব ইম্পর্টেন্ট মাথায় রাখা। সো অলওয়েজ ট্রাই টু গো আ লিটল ওভার। যদি 150টা ওয়ার্ড চায়, রাইট অ্যারাউন্ড 160 to 170। সো কোনো কারণে যদি আমি ভুলভাল কিছু লিখি, ওরা যদি কেটে দেয় কোনো ওয়ার্ড কাউন্ট, তাহলে যেন আমার এখানে কোনো নাম্বার না কাটা যায়। যদি 250 ওয়ার্ড বলে, ট্রাই টু রাইট অ্যারাউন্ড 270 to 290, যেন আমি একটু সেফ সাইডে থাকি। আরেকটা জিনিস, অনেক সময় হচ্ছে আমরা প্যারাফ্রেজ করে যখন লিখতে যাই, আমরা কোয়েশ্চেনে যে কথাটা বলা হয়েছে সেম কথাটা লিখি আমাদের নিজেদের রাইটিং এর ক্ষেত্রে। সেক্ষেত্রে ওরা ওই লাইন পুরোটা কেটে দেয়। সো ওরা যদি কোনো কারণে কোনো একটা লাইন কেটে দেয়, তাহলে ওই লাইনে যে ওয়ার্ড গুলো থাকে ওগুলাও হচ্ছে কেটে ফেলা হয়। সো তখন হচ্ছে অটোমেটিক ওয়ার্ড কাউন্ট কমে যায়। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, ওয়ার্ড কাউন্টটা খুব ইম্পর্টেন্ট। রাইটিং টাস্ক ওয়ান অ্যারাউন্ড 33% অফ টোটাল মার্কস, আর রাইটিং টাস্ক 2 হচ্ছে 66%। টাইম ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট। লিঙ্কিং ওয়ার্ড শিখতে হবে। লিঙ্কিং ওয়ার্ড বলতে অ্যান্ড, অর, ফার্দার মোর, এডিশনালি, মোর ওভার, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, কনসিকুয়েন্টলি, এই ধরনের ওয়ার্ড গুলা খুবই ইম্পর্টেন্ট আইএলটিএস রাইটিং এ। আমি একটা লিঙ্ক দিব, ওই লিঙ্কে মোটামুটি লিঙ্কিং ওয়ার্ড একটা লিস্ট দেওয়া আছে। আর আইএলটিএস রাইটিং হচ্ছে ফর্মাল রাইটিং। ফর্মাল রাইটিং এ আমরা ইনফর্মাল কিছু লিখতে পারি না। আমরা ফর্মাল রাইটিং এ গিয়ে ওয়াট দ্য হেল টাইপ কিছু লিখতে পারবো না। আমরা কন্ট্রাকশন ইউজ করতে পারবো না। কন্ট্রাকশন মানে কি? কন্ট্রাকশন মানে হচ্ছে আমরা যখন বলি আই অ্যাম, আই উইল, অনেক সময় আমরা ছোট করে লিখি আই অ্যাপোস্ট্রফি এম বা আই অ্যাপোস্ট্রফি ডাবল এল। ফর্মাল রাইটিং এ কন্ট্রাকশন ইউজ করা যায় না। ফর্মাল রাইটিং এ আই এম কে আই, এ এম এম লিখতে হয়। আই উইল কে আই, ডাব্লিউ আই ডাবল এল, উইল লিখতে হয়। সো ফর্মাল রাইটিং এ এই জিনিসগুলো করা যায় না। সো রাইটিং এ ফর্মালিটি থাকতে হবে। ওকে, আমি একটু স্পিড আপ করতেছি, যদি কারো বুঝতে সমস্যা হয় প্লিজ লেট মি নো। আইএলটিএস রাইটিং টাস্ক 1, ইটস বেসিক্যালি রিপোর্ট রাইটিং। এখানে কারো ওপিনিয়ন দিতে হবে না। রাইটিং টাস্ক মানে আমার ওপিনিয়নের কোনো দরকার নাই। আমাকে একটা, এখানে 6 টাইপের কোশ্চেন হতে পারে। বার গ্রাফ আসতে পারে, লাইন গ্রাফ আসতে পারে, পাই চার্ট আসতে পারে, টেবিলস, ডায়াগ্রামস এন্ড ম্যাপস। আমাকে অথবা কম্বিনেশন আসতে পারে, লাইক একটা বার গ্রাফ, একটা পাই চার্ট, অথবা দুইটা পাই চার্ট, অথবা একটা, আমার যেমন 3টা জিনিস আসছিল, একটা লাইন, একটা পাই, একটা বার, অথবা দুইটা পাই, একটা লাইন, কিছু একটা। লাইক ইট ওয়াজ ডিফিকাল্ট। আমার রাইটিং টাস্ক 1টা একটু ডিফিকাল্ট ছিল। আমার রাইটিং 2 এর চেয়ে অ্যাকচুয়ালি রাইটিং 1 এর কষ্ট বেশি হয়েছে। আমি রাইটিং 1 শুরু করতে গিয়ে আমি দেখছি যে রাইটিং 1 আমার জন্য প্যারা হয়ে যাচ্ছে। So আমি রাইটিং 2টা আগে শেষ করছি, দেন রাইটিং 1 স্টার্ট করছি। না সরি, আমি রাইটিং 2 দিয়ে অ্যাকচুয়ালি লেখা শুরু করছিলাম। রাইটিং 2 শেষ করে যখন রাইটিং 1 আসছি, আমি দেখছি যে রাইটিং 1টা প্যারা হয়ে যাচ্ছে। সো ইট ওয়াজ আ বিট ট্রাবলিং ফর মি, বাট আই কুড ফিনিশ ইট অন টাইম। সো আরেকটা জিনিস যেটা হয় রাইটিং এ, টাইম ম্যানেজ করাটা খুব ইম্পর্টেন্ট। সো এই ব্যাপারে একটু মাথায় রাখতে হবে। সো যেটা হয় রাইটিং এ হচ্ছে এই ধরনের কিছু গ্রাফ দেখাতে হবে এবং বলবে এই গ্রাফটার উপর কিছু লিখো। অর্থাৎ একটা পাই চার্ট দেওয়া হলো যে বাংলাদেশে কোন পেশার মানুষ কত, আর লাইন গ্রাফ দেওয়া হলো যে ধরো যারা কৃষক তাদের হচ্ছে সংখ্যা কত বাড়ছে বা কমছে গত 50 বছরে, এরকম একটা লাইন গ্রাফ। সো এই দুটা চার্টকে বা এই দুটা গ্রাফকে কম্পেয়ার করতে হবে। আমরা সাইন্টিফিক রিপোর্ট যেরকম লিখি, সাইন্টিফিক রিপোর্টে কিন্তু আমাদের মতামত থাকে না। আমরা যা আমাদের অ্যানালাইসিস, যা আমাদের এক্সপেরিমেন্ট, যা আমরা দেখি শুনি সেটা লিখি। সো খুবই ইম্পর্টেন্ট যে হচ্ছে আমি এইগুলা বুঝতেছি কেমনে লিখতে হবে। সো 4 ক্রাইটেরিয়া রাইটিং টাস্ক 1 এর, 4টা জিনিসের উপর মার্কিং করা হয়, প্রতিটা 25% মার্কিং থাকবে। টাস্ক অ্যাচিভমেন্ট এন্ড কমপ্লিশন, অর্থাৎ কি জানতে চাওয়া হয়েছে সেটা ঠিক মতো অ্যান্সার করা। কোহেরেন্স এন্ড কোহেশন, অর্থাৎ আমি যে সেন্টেন্স গুলো লিখতেছি একটার সাথে আরেকটার কোনো মিল আছে নাকি। একটার সাথে আমি একটা র্যান্ডম, আমি লিখতে লিখতে একসাথে লিখলাম আই হ্যাভ আ কাউ, লাইক এটার কোনো মানে নাই, এটার সাথে এটা রিলেটেড না। সো এরকম কিছু লেখা যাবে না যেখানে সেন্টেন্স গুলা বা সেন্টেন্সটা টপিকের সাথে রিলেটেড না। vocabulary, you should have like a good understanding of vocabulary। এক vocabularyতে ভালো দক্ষ থাকতে, আমি যেটা করতাম ছোটবেলায় স্কুলে থাকতে, যখন আমি নতুন একটা ওয়ার্ড দেখতাম, আমি হচ্ছে সাথে সাথে তো আমার একটা ডায়েরি ছিল, ওখানে লিখে ফেলতাম উইথ মিনিং, টাইপ অফ দ্য ওয়ার্ড, লাইক কোন পার্টস অফ স্পিচ, নাউন, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব,
অ্যান্ড হাউ টু ইউজ ইট ইন আ সেন্টেন্স। অনেক সময় আমরা একটা ওয়ার্ড জানি, বাট আমরা এটা জানি না যে ওটাকে কিভাবে ইউজ করতে হয় সেন্টেন্সে। সো দিস ট্রিক ওয়ার্ক ফর মি বিকজ এটা আমার অনেক দিনের অভ্যাস ছিল ছোটবেলায়। সো ইউ ক্যান ডু ইট ইফ ইউ ওয়ান্ট ফর ভোকাবুলারি আর গ্রামার। ডেফিনেটলি গ্রামার ভুল হলে নাম্বার কাটা যাবে। সো ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস, ওয়ার্ড কাউন্ট। যখন আমরা পেপারে লিখবো আমাদের বসে বসে ওয়ার্ড গুনতে হবে, বাট কম্পিউটার বেস টেস্টে নিচে লেখা থাকে কয়টা ওয়ার্ড হয়েছে। তো আমার জন্য এটা অনেক বড় একটা সুবিধা ছিল। আমি যখন কম্পিউটার টাইপ করতাম, ও অবশ্য আমরা যখন কম্পিউটার টাইপ করি আমাদেরকে টাইপও দেখায়। আইএলটিএস টাইপও দেখাবে না বিকজ স্পেলিং ভুল হলে নাম্বার কাটা যাবে। সো কোনো টাইপও দেখাবে না, বাট আমাকে ওয়ার্ড কাউন্ট দেখাবে। আমি লেখার সময় লিখতে লিখতে আমি দেখতে পাবো যে আমি কয়টা ওয়ার্ড লিখছি। সো এটা একটা অনেক বড় প্লাস পয়েন্ট ছিল আমার জন্য রাইটিং টাস্কে। রাইটিং টাস্ক ওয়ান, আমরা নর্মালি 4টা প্যারাগ্রাফ লিখি। প্রথম প্যারাগ্রাফে থাকে ইন্ট্রোডাকশন। আমি এখানে একটা এক্সাম্পল অ্যাড করলে হয়তো বা একটু বেটার হতো। লাইক আমাকে একটা পাই চার্ট দেওয়া হয়েছে, বা 2টা পাই চার্ট দেওয়া হয়েছে। 2টা পাই চার্টে বলা হয়েছে যে বাংলাদেশে 2010 সালে 5 ধরনের পেশার মানুষ ছিল ঢাকা শহরে, তাদের এত এত পার্সেন্ট ছিল। আর 2024-এ 5 ধরনের মানুষের সাথে এখন 6 ধরনের মানুষ অ্যাড হয়েছে, এবং তাদের পার্সেন্টেজ এত কমছে বা এত বাড়ছে। আমাকে বললে এটা নিয়ে কিছু লেখো। সো ফার্স্টে আমাকে পাই চার্টে এরকম বলা থাকবে যে এই পাই চার্টটা হচ্ছে এই বিষয় বলা হয়েছে, রাইট সামথিং অ্যাবাউট ইট। যে বিষয় বলা হয়েছে সেই জিনিসটাকে প্যারাফ্রেজ করে আমাকে শুরু করতে হবে রাইটিং টাস্ক ওয়ান। যা বলা হয়েছে সেটাকে ঘুরায় ফিরায় শুরু লিখতে হবে, লিখে আমার ইন্ট্রোডাকশন শুরু করতে হবে, এন্ড দেন আমাকে মেইন আইডিয়াটা লিখতে হবে। অর্থাৎ ফার্স্ট প্যারাগ্রাফ যেটা ইন্ট্রোডাকশনে থাকবে আমাকে যে জিনিসটা অলরেডি বলা হয়েছে করতে, পাই চার্ট বা বার ডায়াগ্রামে, সেটাকে প্যারাফ্রেজ করা। এন্ড দেন আমার কাছে কি জানতে চাওয়া হয়েছে সেটা বলা। লাইক 2টা পাই চার্টের মেইন মেইন ডিফারেন্স কি? মেইন ডিফারেন্স হচ্ছে গত 14 বছরে কিভাবে ঢাকা শহরের পপুলেশন চেঞ্জ হয়েছে। এটা হচ্ছে মেইন আইডিয়া, বা কতটুকু চেঞ্জ হয়েছে এই জিনিসটাকে আমি লিখবো। মানে আমি ফার্স্টে বলবো যে এই চার্টটা এটা শো করে যে ঢাকা শহরে এরকম এটা শো করে যে এখানে এখানে কি চেঞ্জ হয়েছে, এবং এখানে মোস্টলি এই এই জিনিসটা চেঞ্জ হয়েছে। সো জাস্ট 2টা লাইন ইন্ট্রোডাকশনে, 2 থেকে 3টা লাইন, এর বেশি না। দেন আসে ওভারভিউ প্যারাগ্রাফ। ওভারভিউ প্যারাগ্রাফ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ওভারভিউতে হচ্ছে আমি একটা বার ডায়াগ্রামের দিকে তাকালে বা পাই চার্টের দিকে তাকালে আমার কি মেইন ডিফারেন্স চোখে পড়তেছে, বা কি মেইন আইডিয়া আমার চোখে পড়তেছে সেটা লিখতে হবে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ রাইটিং টাস্ক ওয়ানে। আমি ওভারঅল দিয়ে শুরু করব সেকেন্ড প্যারাগ্রাফটা, ওভারঅল দিয়ে। দেন হচ্ছে মেইন আইডিয়া কি, লাইক মেইন আইডিয়া হচ্ছে আগে ঢাকা শহরে এত পার্সেন্ট ফার্মার ছিল, এখন এত পার্সেন্ট ফার্মার অনেক বেড়ে গেছে। মানে সবচেয়ে হাইয়েস্ট কোনটা, সবচেয়ে বেশি বাড়ছে কোনটা, সবচেয়ে বেশি কমছে, এটা হচ্ছে লিখবো ওভারঅলে। আগে হচ্ছে অনেক কম কিছু একটা ছিল, এখন এটা অনেক বেশি। সো আমার যত ইনফরমেশন আছে ডায়াগ্রামে, তার মধ্যে সবচেয়ে প্রমিনেন্ট যে ইনফরমেশন বা সবচেয়ে প্রমিনেন্ট যে ডিফারেন্সটা, সেটা হবে আমার ওভারভিউ টপিক। আহ আর কিছু না। লাইক আর যে বাকি যে অকুপেশন গুলো দেওয়া আছে সেগুলার কি চেঞ্জ হয়েছে সেটা এত এত কন্ট্রাস্টিং না বা এত বড় না। সো মেইন যে আইডিয়াটা, মেইন যে ওভারভিউটা, সেটা আমি লিখবো হচ্ছে ওভারভিউ প্যারাগ্রাফ। এটা খুব ইম্পর্টেন্ট। ওভারভিউ হচ্ছে বেসিক্যালি টাস্ক অ্যাচিভমেন্টের অংশ, যে আমি কি আসলে বুঝতে পারতেছি নাকি যে এই ডায়াগ্রাম গুলোতে কি ওভারভিউ দেওয়া হয়েছে। দেন বডি প্যারাগ্রাফ ওয়ান এন্ড বডি প্যারাগ্রাফ টুতে আমি মূলত যে ডায়াগ্রাম গুলো আমাকে দেওয়া হয়েছে সেগুলো নিয়ে হচ্ছে কথা বলবো র্যান্ডমলি। কোনো প্যারাগ্রাফেই 5-6টার বেশি সেন্টেন্স থাকা উচিত না, দ্যাটস এনাফ। আর হচ্ছে অনেকে আমাকে জিজ্ঞেস করে, খুব কমন অ্যান্সার, আপু রাইটিং টাস্ক মানে কোনো কনক্লুশন লাগবে নাকি? রাইটিং টাস্ক মানে কোনো কনক্লুশন লাগবে না, বিকজ ওভারভিউতে আমি অলরেডি বলে ফেলছি যে আমি কি কি দেখতে পাচ্ছি, হোয়াট আর মাই মেইন আইডিয়াস। সো সেক্ষেত্রে আমার কনক্লুশনের কোনো দরকার নাই। You'll have an introduction, you'll have an overview, you'll have 2 body paragraphs. ওকে, রাইটিং টাস্ক টু, অ্যাজ আই মেনশন, অ্যাটলিস্ট 250টা ওয়ার্ড থাকবে অ্যাটলিস্ট। আর এর চেয়ে বেশি থাকা উচিত, 270 থেকে 90টা ওয়ার্ড। 4টা ক্রাইটেরিয়া: টাস্ক রেসপন্স, কোহেরেন্স এন্ড কোহেশন, ভোকাবুলারি, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকিউরেসি। 5 ধরনের এসে আসতে পারে। ওপিনিয়ন এসে, যেখানে আমাকে আহ, জিজ্ঞেস করবে কিছু একটা, আমাকে ডিরেক্টলি ওপিনিয়ন দিতে হবে। ডিসকাশন এসে আমাকে একটা কিছু বলবে, বলবে এটা নিয়ে ডিসকাস করো। সেটাও কাইন্ড অফ, অনেক সময় যেটা হয়, ওপিনিয়ন চাইতেও পারে নাও চাইতে পারে, ডিপেন্ডস অন কোয়েশ্চেন। অ্যাডভান্টেজ ও ডিসঅ্যাডভান্টেজ এসে কোনো কিছুর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ জানতে চাওয়া হবে। সলিউশন এসে একটা প্রবলেম দিয়ে বলবে এটার সলিউশন দাও বা সাজেশন দাও। কজ ইফেক্ট এসে, এটা অনেকটা সেম।
যে এটা এরকম এরকম হচ্ছে, তুমি কি মনে করো এটার এফেক্ট এটা নাকি। আম সো এটার রাইটিং ওয়ান আর রাইটিং টু এর মধ্যে ডিফারেন্স হচ্ছে ওয়ার্ড কাউন্ট, আর একটা ডিফারেন্স হচ্ছে আমরা রাইটিং টু তে কনক্লুশন লিখবো, রাইটিং ওয়ানে লিখবো না, বাট রাইটিং টু তে লিখবো। রাইটিং ওয়ানে হচ্ছে আমার ওভারভিউ এর দরকার নাই। রাইটিং ওয়ানে হচ্ছে আমি একটা ফার্স্ট প্যারাগ্রাফ শুরু করবো, অ্যাগেন প্যারাফ্রেসিং দ্য মেইন আইডিয়া দ্যাট দ্য কোয়েশ্চেন সেজ, কোয়েশ্চেন যেটা লেখা থাকবে ওটাকে প্যারাফ্রেস করে আমি ইন্ট্রোডাকশন শুরু করব। দেন হচ্ছে আমি আমার থিসিস স্টেটমেন্টটা দিব, অর্থাৎ আমার যদি ওপিনিয়ন চাওয়া হয়, আমার থিসিস স্টেটমেন্টে থাকবে যে আমার ওপিনিয়ন কি, অর্থাৎ আমাকে একদম শুরুতেই ফার্স্ট একদম মানে স্পেসিফিক্যালি বলতে হবে যে হ্যাঁ আমি এটা মানি, বাট আমি মানি না। আমার ওপিনিয়ন চাওয়া হলে, ওপিনিয়ন চাওয়া না হলে ওপিনিয়ন দিতে হবে না। আর না হলে এটা আমি মনে করি যে হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, বাট এর চেয়েও বাট আমার ধারণা এটা আরো বেশি ইম্পর্টেন্ট। সো ফার্স্ট ইন্ট্রোডাকশনে প্যারাফ্রেজড সেন্টেন্স এন্ড দেন আমার থিসিস স্টেটমেন্ট, লাইক আমার ওপিনিয়ন। সো এটা অনেক ইম্পর্টেন্ট থিসিস স্টেটমেন্টটা দেওয়া। আমার রাইটিং টুতে এরকম একটা ইস্যু আসছিল যে ইন্টেলিজেন্স ইজ দি কি ফ্যাক্ট, কি ক্যারেক্টারিস্টিক্স অফ আ লিডার, এটার সাথে তুমি অ্যাগ্রি করো নাকি না। So, আমি বলছিলাম আমি অ্যাগ্রি করি না, ইন্টেলিজেন্সের সাথে হচ্ছে আমার মনে হচ্ছে কারেজও লাগবে। সো আমি ইন্টেলিজেন্স আর কারেজ নিয়ে কথা বলছিলাম ফর লাইক বিং আ লিডার। এবং হচ্ছে আরেকটা জিনিস, আমি যদি এই দুইটা জিনিসের কথা বলছি, আমি জাস্ট ফার্স্ট প্যারাগ্রাফে লাইক বডি প্যারাগ্রাফে আমি জাস্ট আমি ইন্টেলিজেন্স নিয়ে কথা বলছি, সেকেন্ড বডি প্যারাগ্রাফে আমি শুধু কারেজ নিয়ে কথা বলছি। আমি অনেক অপশন দিতে যাব না। আমাকে যখন কোনো কিছু ওপিনিয়ন দিতে বলা হবে, ধরো বলছে যে তুমি কি মনে করো যে ডিফরেস্টেশন গ্লোবাল ক্লাইমেট চেঞ্জের একটা বড় পার্ট, আমি বললাম যে না আমি মনে করি না। আমাকে এটার জন্য যে আমি পয়েন্ট গুলো দিব সেই পয়েন্টের পক্ষে যুক্তি দিতে হবে। আমি জাস্ট তাকে ডিফারেন্ট অপশন দিব এরকম না যে না আমি মনে করি এটা 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 সব ইম্পর্টেন্ট না। আমি বলবো যে না ডিফরেস্টেশন ইম্পর্টেন্ট, বাট আমি মনে করি এটা তার চেয়ে ইম্পর্টেন্ট। সো আমার প্যারাগ্রাফে থাকবে কেন এটা ইম্পর্টেন্ট সেটার পক্ষে যুক্তি দেওয়া, লাইক সাপোর্টিং সেন্টেন্স দেওয়া, আর কেন ডিফরেস্টেশন আরেকটু কম ইম্পর্টেন্ট সেটার পক্ষে যুক্তি দেওয়া। আমি জাস্ট তাকে অপশন দিব না, আমি যে কথাটা বলছি সেটাকে স্ট্রংলি সাপোর্ট করা হচ্ছে আমার রাইটিং টু মেইন আইডিয়া। um again রাইটিং টুতে হচ্ছে um, খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল ইউজ করা। এক্সাম্পল মানে হচ্ছে যেটা বললাম ইন্টেলিজেন্স আর কারেজ। যেমন আমি যখন কারেজ নিয়ে কথা বলতে গেছিলাম যে না কারেজ একটা লিডারশিপের জন্য অনেক ইম্পর্টেন্ট, আমি নেলসন ম্যান্ডেলার এক্সাম্পল দিছিলাম। আহ, যে হাউ ইজ ইট রেলেভেন্ট অফ আ পার্সন হ্যাভিং কারেজ। তো এটা খুব ইম্পর্টেন্ট। যদি কারো মাথায় এক্সাম্পল থাকে, জোর করে এক্সাম্পল দেওয়ার দরকার নেই, এক্সাম্পল দিলে হচ্ছে যেটা হয় মার্কস অনেক বেড়ে যায়। এবং এক্সাম্পলটা রেলেভেন্ট হতে হবে, র্যান্ডম এক্সাম্পল দেওয়া যায় না। আমি ইন্টেলিজেন্স নিয়ে কথা বলতেছি, এর মাঝে যদি আমি এখন বা হচ্ছে শেখ হাসিনার কথা বলি তাহলে হবে না। অল বলতে পারে কেউ, কারণ হচ্ছে যারা খাতা চেক করবে তারা চিনে না হয়তো বা আমাকে। সো এই জিনিসগুলা রেলেভেন্ট এক্সাম্পল। আর হচ্ছে এক্সাম্পলটা হতে হবে মানে ইন জেনারেল, নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স দেওয়া যাবে না যে ও আচ্ছা আমার কাজিনের সাথে এটা হচ্ছিল বা আমার সাথে এটা হচ্ছিল, এরকম না। ইউনিভার্সাল এক্সাম্পল দিতে হবে। আম, এটা হচ্ছে রাইটিং এর ব্যান্ড স্কোরের আইডিয়া। সো টাস্ক রেসপন্স এন্ড টাস্ক অ্যাচিভমেন্ট এই দুইটা জাস্ট ডিফারেন্ট রাইটিং ওয়ান আর রাইটিং টু তে, বাকি সবকিছু সেম। এটা হচ্ছে আইএলটিএস লিস্ট থেকে নেওয়া, which is a very important ওয়েবসাইট।